আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছিলাম গতকাল সন্ধ্যা থেকে। তো ড্রাগন ফল এনেছিল, তো সেটাই কেটে নিচ্ছিল। আর আমি অবশ্য কাটি নাই, কাটিছে খান সাহেব। আমি নিয়েছিলাম কাটার জন্য, তো উনি বললো যে উনি কেটে দেবে, তো উনি কেটে দিচ্ছিলেন। আর উনি তার আগে কিন্তু পেয়ারা কেটেছিলেন, ছেলেমেয়েরা সব পেয়ারা খেয়েছিল। আমি অবশ্য খাই না, আমার কেন যেন পেয়ারাটা খেলে পেট ব্যথা করে, তার জন্য অবশ্য আমার খাওয়া হয় না। তো আমি অনেক খাবারই আছে যেটা আমি খাই না, কিন্তু আমার পরিবারের সবাই খুব পছন্দ করে খায়, যার জন্য আমি সেটা অবশ্য ঠিক করেও দেই। আমি না খেলে কী হবে, তারা তো খায়, তাদেরটা আমি আসলে ঠিক করে দেই আর কি। আর এই যে ড্রাগন ফলটা, এটা আমার খুবই পছন্দের একটা ফল, আমার কাছে খুবই ভালো লাগে। অনেকে হয়তো এটা খেতেও চায় না, কিন্তু আমার কাছে ভালো লাগে। তবে এই ফলটা মানে গতকাল সন্ধ্যায় যেটা খেয়েছিলাম আর কি, সেটা একটু টকটক ভাব ছিল আর ঠান্ডা ছিল, ফ্রিজে ছিল, খেতে খুবই ভালো লেগেছিল। তারপর ড্রাগন ফল খেয়ে তো সবার ভিডিও দেখছিলাম। এই সময় আবার খান সাহেব দোকানে গেলেন ওষুধ আনার জন্য। আমার তো কোমর ব্যথা ছিল, তার জন্যই ওষুধ এনেছি। আবার ওনারও ঠান্ডার ওষুধ নিয়ে আসছে, ওনার আবার ঠান্ডা লেগেছিল। তো ওষুধ নিয়ে আসার পথে মেয়ে আবার বলেছিল আইসক্রিম আনার জন্য, তো আমাদের তিনজনের জন্য আইসক্রিম এনেছে। তিনি অবশ্য খান নাই, আমরা তিনজন খেয়ে নিয়েছিলাম। তো খাটের উপরে বসেছিলাম, সেখানেই খেয়ে নিলাম। তারপরে এই অংশটুকু হচ্ছে পরের দিন সকালবেলা বলতে সকালে নাস্তা খাওয়া শেষ হয়ে গিয়েছে। তারপরে রান্নাঘরে গিয়েছি, রান্নাঘরে অবশ্য রান্নাও বসিয়ে দিয়েছি চুলা, আর ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিয়েছি। আর দেখেন এই সসটার দাম 270 টাকা, এটা 170 টাকা করে কেনা হতো, এখন 100 টাকায় বেড়ে গেল। কি যে হবে জানি না, সব কিছুর দাম এত বেশি, আর মানুষ কিভাবে খাবে কিভাবে বাঁচবে ঠিক জানি না, আর বাঁচার আশাও দেখি না। আর এই তেলটা 1250 টাকা, যদিও 1250 টাকা দিয়ে আনে নাই, কমিয়ে এনেছে। আর এই আলুগুলো বাড়ি থেকে এনেছিল। আর এই কাঁঠালটাও বাড়ির শেষ কাঁঠাল, 2টা কাঁঠাল ছিল গাছে, একটা কাঁঠাল চোর নিয়ে গিয়েছে, আর এই একটা কাঁঠাল আমাদের জন্য চোর আবার রেখে গিয়েছে। তো ভাবলাম নিলেই যখন 2টাই নিয়ে যেত, আমাদের জন্য আবার রেখে গেল কেন। তো দয়া হয়েছে হয়তো বা, তার জন্য রেখে গেল আর কি। চোর হলেও ইমানদার আছে, একটা কথা আছে না, চোর হলেও ইমানদার চোর আর কি। আর এদিকে সব আমি গুছিয়ে নিলাম। আর আলুগুলো তো এনেছিল, তো আলুগুলো সেলফের মধ্যে রেখে দিলাম। আর দেখেন কি পরিমাণ ময়লা পড়েছে, তবে সেটা আবার ঝাড় দেওয়ার সময় পরিষ্কার করে নেওয়া হবে। তো রসুন তো অল্প করেই এনেছিল, তো আগের কয়েকটা ছিল, সেটাও একসাথে আমি রেখে দিলাম। আর এদিকে তেল যা আছে সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি। তো আগের একটা গ্যালন ছিল খালি, সেটাও বের করে নিলাম, আর বাকিটা এখন এখানে রেখে দেব। আসলে জিনিসপত্র যত হয় ততই লাগে। এটা যখন ছিল না তখন আমি জিনিসপত্রগুলো ঠিকমতোই গুছিয়ে রাখতে পারতাম, এখন আবার এটা হয়েছে, এটাও কোনো খালি নেই, মনে হচ্ছে যেন যা হয় তাই লাগে। তো আমাদের বাড়িওয়ালি আন্টি তো একবারে যে আসে, ওনার যদি কোনো প্লেট খালি হয়, যদি কোনো নতুন ভাড়াটি আসে, তো বলে, আমার উদাহরণ দেয়, আমি নাকি একটা চিপা পেলেও সেই চিপার মধ্যে ফার্নিচার রেখে দিই। তো জানি না আন্টি এসব কেন বলে, আর কি বলি বা কি মজা পায়, আমার ভালো লাগে না মাঝে মাঝে শুনতে। আর এখান থেকে যেতেও পারতেছে না, বাসা চেঞ্জ করা যে কি একটা প্যারার ব্যাপার, আসলে তার জন্যই যাওয়া হচ্ছে না। আর এইদিকে দেখেন আমি কিন্তু রান্নাতে আগে বসিয়ে দিয়েছিলাম ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো এখন ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, সেটা নামিয়ে রেখে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে চলে আসলাম, ফ্রিজটা একটু গুছিয়ে নিই। এই ফ্রিজের মধ্যে ফ্রোজেন সব জিনিসপত্রে রাখা, তো সেগুলো রাখি। আবার মাঝে মাঝে যদি কোনো মাছ মাংস আসে, ছোট ছোট প্যাকেট হলে ফাঁকে দিয়ে রেখে দিই। তো ভাবছি সেগুলো একটু গুছিয়ে নিই। আর মাঝে মাঝে যে রাখি, তো মনেও থাকে না যে আসলে কি আছে কি নেই, তো ভাবলাম যে একটু গুছিয়ে নিই, আর জানাও হয়ে যাবে ভিতরে কি আছে। তো একটু বরফও জমে গিয়েছে, তো সেটাও একটু ছাড়িয়ে নেব, তার জন্যই সব বের করে নিচ্ছিলাম। তো প্রথম তো আমি ভাবছিলাম শুধু নিচের সাইডটুকু পরিষ্কার করব, উপরের সাইডটুকু করব না, কিন্তু পরে করতে করতে কিন্তু পুরো ফ্রিজটাই পরিষ্কার করে ফেলেছিলাম। সেটা অবশ্য আমি অফ ক্যামেরায় করেছিলাম, আর ক্যামেরা ধরে ধরে কাজ করতে গেলে একটু দেরি হয়, তার জন্য এই অবস্থা। তো আমার তো রান্নাও চুলার উপর হচ্ছিলো, আর এই ফাঁকে আমি ফ্রিজটাকেও পরিষ্কার করে নিয়েছিলাম। তাতে হলো কি আমার একই সাথে দুটোটা কাজ হয়ে গেল। আর ডাল আর ভাত যেহেতু চুলার উপরে, বা আলু সেদ্ধ, এগুলো তো আর কাছে থেকে করতে হয় না, হয়তো রান্নাটা করতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। আর দেখেন ভিতর থেকে কিন্তু মাছ মাংসের প্যাকেটও বের হচ্ছে, কারণ আমি যখন অল্প অল্প থেকে যায় সেটা এটার মধ্যেই রেখে দিই, তার জন্য এই অবস্থা। তো ফ্রোজেন জিনিসপত্র আসলে বক্সের মধ্যে রাখতে গেলে অনেকটা জায়গা লাগে, তার জন্য আমি বেশিরভাগ জিনিসপত্র আবার
পলিথিনই রেখে দিই। হয়তো অনেকে বলবেন পলিথিন স্বাস্থ্যসম্মত না, আসলে আমরা যে বক্সের মধ্যে রাখি সেই বক্সগুলো কিন্তু ওয়ান টাইম বক্স, তারপরেও আমরা রাখি, সেটাও কিন্তু স্বাস্থ্যসম্মত না। তো যাই হোক, যে যার মতো করে কাজ করে নিচ্ছি, আল্লাহ দেখবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আর এই তো আর কি বলবো। আর এদিকে রান্না চলে আসলাম। আর জিনিসপত্রের যে দাম সেটা তো দেখতেই পেলেন। আর আমার খান সাহেব তো এখন বেকার, এবার বুঝতে পারতেছেন আমাদের কিন্তু প্রত্যেকটা কদম কিন্তু একটু হিসাব করে চলতে হয়। অবশ্য টাকা পয়সা না থাকলে কারো কাছে দামও থাকে না, সেটাও স্বাভাবিক। আবার যখন ছিল তখন সবার কদরও থাকে, আবার এখন নাই, হয়তোবা কদরটা থাকবেও না, আপনজনদের কাছেই থাকে না, সেটা অবশ্য এখন একটু একটু হলেও বুঝি। ছোটোবেলায় পড়তাম অর্থই সকল অনর্থের মূল। আবার এই অর্থ ছাড়া একটা কদম আপনি চলতে পারবেন না, কেউ আপনাকে দাম দেবে না, মা সন্তানকে দেয় না, সন্তান মাকে দেয় না, বাবাকে দেয় না, তারপরে স্বামী স্ত্রীকে দেয় না, স্ত্রী স্বামীকে দেয় না, এটাই স্বাভাবিক। আর এই টাকা ছাড়া কি বলবো, সদ্য পৃথিবীটাই অচল। সব কিছু আমাদের দেশে যাই হচ্ছে সব কিছু টাকার জন্যই করতেছে বা টাকার জন্যই হচ্ছে। আর যার যত বেশি টাকা আছে তার ক্ষমতাও বেশি, আর যার নাই তার ক্ষমতাও কম। আবার দেখা গেছে আপনি কারো কাছে যাচ্ছেন বা কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, আপনি খালি হাতে গেলেন, আপনার মানটাও কিন্তু থাকবে না। আর যে দিচ্ছে বা যে বড় করে কোনো কিছু দিচ্ছে সেটা কিন্তু আপনার সামনে বড় করে শো করবে। তো তার জন্যই বলি আর কি, আসলে টাকা পয়সাও জীবনে চলতে গেলে প্রত্যেকটা পদক্ষেপই দরকার। আপনজনদেরকেও কাছে পাওয়া যায় না। আপনজন আপনাদের কাছে, আপনার যদি টাকা না থাকে, আপনি যত বড়ই জ্ঞানী ব্যক্তি হন না কেন, আপনার কাছে বুদ্ধির জন্য আসবে না। আপনার সুন্দর পরামর্শগুলোও তাদের কোনো কাজে আসবে না, মানে তারা নিতেই চাইবে না, সেটাই স্বাভাবিক। আর যদি আপনার টাকা থাকে পকেটে, আর আপনি যদি জ্ঞানী ব্যক্তি নাও হন, স্বল্প শিক্ষিত যদি হন, দেখবেন আপনার কদর আকাশচুম্বী। তো সবার জীবনে আপ অ্যান্ড ডাউন থাকে, হয়তোবা সবাই এটার সাথে অভ্যস্ত। তো আর কি আর বলবো, তবে কারো কাছে যেন আল্লাহ মুখাপেক্ষী না করে, যাই আছে যতটুকু আছে তবে ততটুকু দিয়ে যেন আমরা চলতে পারি, আমাদের জীবনটা যেন চলে যায়, দোয়া করবেন। আসলে বেকার লাইফ খুবই কষ্টকর লাইফ, সেটা থেকে যদি কেউ সামান্যতম একটু আঘাত দেয় না, বা সামান্যতম কিছু বলে, তাহলে কিন্তু খুব কষ্ট হয়। তবে আপনি দেখবেন, এই যে এখন আমাদের যে অবস্থা, বা আমাদের খান সাহেব তো দেশে চলে আসছে, কেউ একজন জিজ্ঞেস করে নাই আজ পর্যন্ত, কাউকে দেখলাম না জিজ্ঞেস করতে কি করবে বা কিছু করবে কি না। কিন্তু উনি দিয়েছেন যতটুকু পেরেছেন, সবাইকে সব কিছু সুন্দরভাবে দিয়েছিলেন। কিন্তু উনি এখন যে কী অবস্থায় আছে বা কীভাবে চলতেছে, এই যে 8-9 মাস, বা উনি শারীরিকভাবে অসুস্থ, কেউ জিজ্ঞেস করবে না, এটাই স্বাভাবিক। যখন আপনার কাছে থাকবে তখন আপনার আশেপাশে অনেকেই থাকবে, আর যখন আপনার থাকবে না, বউ আর সন্তান ছাড়া আপনার পাশে কেউই থাকবে না। একজন পুরুষের সবচেয়ে কষ্টকর জায়গা হচ্ছে এখানটায়। তো সবাই দোয়া করবেন যেন আসলে আল্লাহ যেন কারো কাছে মুখাপেক্ষী না করে, যা আছে ততটুকু দিয়ে যেন মান সম্মান মতো দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আর সুসন্তান পৃথিবীতে রেখে যেতে পারি, সেটার জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের জন্য, সবার জন্যই দোয়া করব। আর এদিকে দেখেন, কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজ করে ফেলেছি, রান্নাটাও প্রায় কমপ্লিট করে ফেলেছি। আলু ভর্তা তো করে ফেললাম, ডালে ফোড়ন দিয়ে দিলাম, তারপর হচ্ছে গিয়ে এই শাকটাও রান্না করে নিয়েছি। এই শাকটা বাড়ি থেকে দিয়েছিল, তো ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, তেলের মধ্যে একটু ভেজে রেখে দিয়েছিলাম। তারপরে সেটা এই যে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিলাম। তো একটু ঝোলের পানি তো লাগবে, আলুটা একটু সেদ্ধ হবে, ডাঁটাগুলো একটু সেদ্ধ হবে, তার জন্যই একটু ঝোলের পানিও দিয়ে দিলাম। তারপরে অবশ্য পানিটা শুকিয়ে নেব। আর এই তরকারিটাও খেতে ভালোই লেগেছিল। তো আমার কাছে তো যারা শাকপ্রিয় মানুষ তাদের কাছে তো ভালোই লাগে, তো আমার কাছে তো ভালোই লেগেছিল। তারপরে হচ্ছে গিয়ে চিংড়ি মাছের তরকারি, সেটা তো অসাধারণ না হয়ে পারেই না। আর সাথে তো আলু আছে, আমি আলু প্রিয়, চিংড়ি মাছ প্রিয়, শাক প্রিয়, তিনটাই আমার প্রিয়। আর প্রিয়গুলো দিয়ে একটা মজাদার তরকারি রান্না করে ফেললাম। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।